সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। 23শে জুন 1953 শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটল তা যে কোনো থ্রিলারকে হার মানিয়ে দেবে, একদম যে কোনো থ্রিলারকে হার মানিয়ে দেবে। কি হয়েছিল তখন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পপুলার আন্দোলন শেখ আবদুল্লাহর মনে আবার নতুন করে স্বাধীনতার স্বপ্নকে তৈরি করল। শেখ আবদুল্লাহ মনে মনে দুটো বিষয়ে একদম ঠিক করে ফেলেছিলেন। এক, কাশ্মীর স্বাধীন হলে আমেরিকার পূর্ণ সহযোগিতা তিনি পাবেন, আর দ্বিতীয়ত পণ্ডিত নেহেরু এবং কেন্দ্রের সরকার ভারতবর্ষে হিন্দু সাম্প্রদায়িকতাকে রুখতে ব্যর্থ হচ্ছেন, এটা ছিল তার অজুহাত। কিন্তু তিনি একটা বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে কাশ্মীরকে স্বাধীন করলে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ সহায়তা করবে কাশ্মীরকে। ব্যাপারটাকে বুঝতে পেরে পণ্ডিত নেহেরু খুব আবেগপ্রবণ হয়ে শেখ আবদুল্লাহকে দুটি চিঠি লেখেন। তাতে শেখ আবদুল্লাহর সঙ্গে তার পুরনো ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে এবং কাশ্মীরের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স এবং ভারতবর্ষের সেকুলার কাঠামোর উপর বিশেষ জোর দিয়েছিলেন পণ্ডিত নেহেরু, এবং শেখ আবদুল্লাহকে দিল্লিতে আমন্ত্রণ জানান, বলেন যে প্রধানমন্ত্রীর বাসভবনে, মানে নেহেরুর বাসভবনেই যেন শেখ আবদুল্লাহ থাকেন, অনেক কথা রয়েছে তার সঙ্গে। কিন্তু শেখ আবদুল্লাহ পণ্ডিত নেহেরুর এই আমন্ত্রণ গ্রহণ করেননি। তিনি তখন মনে মনে স্থির করেই ফেলেছিলেন যে কাশ্মীরকে তিনি স্বাধীন করেই ছাড়বেন। 10ই জুলাই মুজাহিদ মঞ্জিল, শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্সের সদর দপ্তর, সেখানে শেখ আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের কর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছিলেন, আর্কাইভে দেখতে পাবেন, সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে দেয়ারফোর আই উইল সে দ্য টাইম হ্যাজ কাম, আই উইল বিড এ গুড বাই টু ইন্ডিয়া। অর্থাৎ ভারতের সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছেদ করার জন্য শেখ আবদুল্লাহ মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। শোনা যাচ্ছিল যে 21শে অগাস্ট, সেদিনকে ঈদ পড়েছিল 1953 সালের, শেখ আবদুল্লাহ স্বাধীন ঘোষণা করবেন কাশ্মীরকে, এবং ভারতবর্ষ যদি সেনা অভিযান চালায় শ্রীনগরে, রাষ্ট্রপুঞ্জে তিনি আবেদন জানাবেন যে ভারতের সেনাবাহিনীর হাত থেকে কাশ্মীরের জনতাকে রক্ষা করার জন্য। নয়াদিল্লি প্রমাদ করল। এদিকে ন্যাশনাল কনফারেন্সের মধ্যেও কিন্তু দু একটি ভিন্ন মত ছিল। শেখ আবদুল্লাহর এই মার্কিন হবনবিং বা আমেরিকার সঙ্গে মাখামাখি অনেকে কিন্তু পছন্দ করতেন না। তাদের মধ্যে অন্যতম ছিলেন জিএম সাদিক। তিনি ছিলেন লেফট লিডিং এবং নেহেরুরও খুব ঘনিষ্ঠ। ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসাররা ন্যাশনাল কনফারেন্সের মধ্যে এই রিফটা খুব ভালোভাবে তৈরি করতে পেরেছিল। একদিকে ছিল প্রো ইন্ডিপেন্ডেন্স, তাতে শেখ আবদুল্লাহ এবং তার বিশ্বস্ত মির্জা আফজাল বেগ, এবং অন্যদিকে জিএম সাদিক এবং আরও কয়েকজন। বক্সি গুলাম মোহাম্মদ, অনেকে বলতেন যে সর্দার প্যাটেল যেমন নেহেরু ছিলেন, বক্সি গুলাম মোহাম্মদ তেমনি ছিলেন শেখ আবদুল্লাহ। এই বক্সি গুলাম মোহাম্মদ কিন্তু মনে মনে কাশ্মীরের প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখতেন, এবং তারা তখন সদর-ই রিয়াসত করণ সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলতেন। অগাস্ট মাসের এই প্রথম সপ্তাহেই শেখ আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের দু একজন মন্ত্রীকে বরখাস্ত করেন। সুযোগটা নিয়ে বক্সি গুলাম মোহাম্মদ শেখকে চিঠি লেখেন, বলেন যে এটা অন্যায় কাজ হয়েছে, শেখ আবদুল্লাহ করাপশনকে মদত দিচ্ছেন এবং তিনি প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরকে দুর্বল করতে চাইছেন। আইবি অফিসিয়ালরাও এইরকম একটা সুযোগ করছিল। রাতের অন্ধকারে শেখ আবদুল্লাহর
বরখাস্তের চিঠিতে সই করে দিলেন সদর ই রিয়াসত করণ সিং। ভোর রাতে শেখ আবদুল্লাহ শ্রীনগরের বাসভবনে পুলিশ পৌঁছলো সঙ্গে চিঠি নিয়ে। ঘুম থেকে তুলে সেরা শেখ আবদুল্লাহর হাতে তার বরখাস্তের চিঠিটা দিল এবং বলল যে আপনি 2 ঘন্টার মধ্যে নামাজ সেরে এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের সঙ্গে চলে আসুন, কারণ আপনি গৃহবন্দী হয়েছেন। শেখ আবদুল্লাহকে অ্যারেস্ট করল পুলিশ, কাশ্মীরের পুলিশ, জম্মু কাশ্মীরের পুলিশ। নেহেরুকে বিষয়টা জানতেন, নেহেরু জানতেন, কারণ ইন্টেলিজেন্স ব্যুরোর টপ অফিসিয়ালরা নেহেরুকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করেছিল। নেহেরু আবদুল্লাহর সঙ্গে একটা দৌত্য করতে শেষ পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদকেও পাঠিয়েছিলেন, কিন্তু তাতেও বরফ গলেনি। অনেকে বলেন শেখকে এভাবে হিউমিলিয়েট করার পিছনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন রফি আহমেদ কিদওয়াই। রফি আহমেদ কিদওয়াই ছিলেন একটু বামপন্থী সোভিয়েত ঘেঁষা নেহেরুর শহীদ। তিনি শেখ আবদুল্লাহকে একটা শিক্ষা দিতে চাইছিলেন। এখানে 2টো কারণ আছে। এক, আবদুল্লাহর আমেরিকা ঘনিষ্ঠতা সোভিয়েত ব্লকের সঙ্গে যুক্ত তারা মানতে পারেননি। আবার একটা শোনা যায় যে মুসৌরিতে রফি আহমেদ কিদওয়াইয়ের ভাই এক কাশ্মীরির হাতে খুন হয়েছিলেন, তার বদলা নেবার জন্যই শেখ আবদুল্লাহকে হিউমিলিয়েট করেছিলেন রফি আহমেদ কিদওয়াই এবং কেন্দ্রীয় সরকার রফি আহমেদ কিদওয়াইয়ের পরামর্শে। শেখ আবদুল্লাহ জেলে অন্তরীণ হলেন। বক্সি গোলাম মোহাম্মদ হলেন নতুন প্রধানমন্ত্রী। বক্সি গোলাম মোহাম্মদ দায়িত্ব নেবার 10 দিনের মধ্যে জম্মুতে আসলেন। বিশাল সমাবেশ করে তিনি বললেন যে ভারত এবং কাশ্মীরের সম্পর্ক কোনো দিন ভাঙবে না, অটুট থাকবে। কাশ্মীরকে বাদ দিয়ে যেমন ভারত হয় না, ভারতকে বাদ দিয়ে তেমন কাশ্মীর হয় না। পৃথিবীর কোনো শক্তি নেই যা কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারে। শ্রীনগরে গিয়ে বক্সি গোলাম মোহাম্মদ ন্যাশনাল কনফারেন্সের কর্মীদের সামনে ভাষণ দিলেন। সেখানে তিনি বললেন যে স্বাধীন কাশ্মীরের যে স্বপ্ন শেখ আবদুল্লাহ দেখছেন সেটা বিকৃত মানসিকতারই পরিচয়, কারণ কাশ্মীরের ইন্টারনাল রিসোর্স এমন কিছু নেই যে কাশ্মীরের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। শেখ আবদুল্লাহ বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে কাশ্মীরের জনগণের জীবন জীবিকা বিপন্ন করছেন এবং কাশ্মীরের মাটিতে সুপার পাওয়ার ষড়যন্ত্রের অংশ হবে। কাশ্মীরের মাটি সুপার পাওয়ার ইন্ট্রিগের অংশ হবে, এই আশঙ্কা প্রকাশ করলেন বক্সি গোলাম মোহাম্মদ। বক্সি গোলাম মোহাম্মদ একটা মডেস্ট কাশ্মীরি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন খুব অর্গানাইজেশন ম্যান। তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তিনি কিন্তু সরকারি রেড ট্যাবিজমে বিশ্বাস করতেন না, একদম নো ননসেন্স ওয়ার্ক কালচারে তিনি বিশ্বাস করতেন, একদম নো ননসেন্স ওয়ার্ক কালচারে। যখন হানাদাররা 47-এ আক্রমণ করেছিল, শেখ আবদুল্লাহ তো প্রচুর ভাষণ দিয়েছিলেন, কিন্তু ন্যাশনাল কনফারেন্সের ভলেন্টিয়ারদের ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রীনগর রক্ষা করার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বক্সি গোলাম মোহাম্মদ। তিনি শেখ আবদুল্লাহরও ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন দেখতেন এবং কিছুটা হলেও তিনি ভারতপন্থী ছিলেন এবং সোভিয়েত ব্লকের যে চিন্তাভাবনা, যে সোশ্যালিস্টিক চিন্তাভাবনা, তার সঙ্গে কিছুটা তার মতের মিলও ছিল। তো 1953 সালের অগাস্ট মাসে বক্সি গোলাম মোহাম্মদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হলেন। পরের বছর অক্টোবরে অল ইন্ডিয়া নিউজ পেপার এডিটার্সদের কনফারেন্স হলো শ্রীনগরে। বক্সি গোলাম মোহাম্মদের সরকার সমস্ত রকম আয়োজন করলো যাতে আয়োজনের কোনো ত্রুটি না থাকে। শ্রীনগরের বেস্ট হোটেলগুলোতে সম্পাদকদের রাখা হলো এবং প্রতি রাত্রেই কাশ্মীর ডেলিকেসিস এবং বিভিন্ন দামি দামি পানীয় দিয়ে সম্পাদকদের আপ্যায়ন করা হলো। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures at Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research.
অনেক সম্পাদক পরে এসে লিখলেন যে শেখ আবদুল্লাহ 6 বছরের শাসন আর বকশী গুলাম মোহাম্মদের 1 বছরের শাসনের মধ্যে অনেক গুণগত এবং মৌলিক পরিবর্তন হচ্ছে। শেখ আবদুল্লাহ অনেক প্রো পিপল বলে সেই সব সংবাদ মাধ্যমগুলো লিখল। ক্ষমতায় এসেই শেখ আবদুল্লাহ এই বকশী গুলাম মোহাম্মদ প্রত্যেক শুক্রবার জনতার দরবার বসালেন। তিনি ধানের সংগ্রহ মূল্য বাড়িয়ে দিলেন, ছেলে মেয়েদের স্কুলে ফ্রি এডুকেশন শুরু করলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, স্টেডিয়াম, টানেল, বড় বড় হোটেল ইত্যাদি কর্মযোগ্য শুরু করে দিলেন কাশ্মীরে। দিল্লির সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের জন্য কেন্দ্রীয় ফান্ডও প্রচুর পরিমাণে আসতে শুরু করলো জম্মু কাশ্মীরে। 1955 সালের অক্টোবর মাসে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ শ্রীনগরে এলেন একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবার জন্য। বকশী গুলাম মোহাম্মদ রাষ্ট্রপতির সম্মানে এক অভূতপূর্ব আয়োজন করলেন। এয়ারপোর্ট থেকে শ্রীনগর শহর পর্যন্ত দুদিকে স্কুল চিলড্রেনরা দাঁড়িয়ে রইলেন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে। রাজেন্দ্র প্রসাদের নামে জয়ধ্বনি উঠল, বকশীর নামে জয়ধ্বনি উঠল। ভারত সরকার খুশি হলেন, রাষ্ট্রপতি খুশি হলেন, নেহেরুও খুশি হলেন। এই হলেন বকশী গুলাম মোহাম্মদ। শেখ আবদুল্লাহকে প্রথমে জম্মুর উদামপুরে রাখা হয়েছিল, তারপর শ্রীনগরের কোর্টে তাকে স্থানান্তরিত করা হয়। এই সময় আবদুল্লাহ প্রচণ্ড হোস্টাইল হয়ে উঠেছিলেন ভারতের বিরুদ্ধে। তিনি সেখানে পোলট্রির চাষ করতেন এবং লেখালেখি করতেন। অনেক অবজারভাররা বলেন শেখ আবদুল্লাহ ওই সময় প্রচণ্ড রকম ভারত বিরোধী হয়েছিলেন। নেহেরুকে তার গ্রেপ্তারে সম্মতি দিয়েছিলেন, নেহেরু কিন্তু বাধা দেননি। সম্মতি বাধা না দেওয়ার এক প্রকার অর্থ হলো নীরব সম্মতি। শেখ আবদুল্লাহ আমেরিকার সাহায্যে কাশ্মীরকে মুক্ত করতে চেয়েছিলেন। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। তার মনোভাবের আঁচ পেয়ে গোয়েন্দা সংস্থার উদ্যোগে ন্যাশনাল কনফারেন্সকে আড়াআড়িভাবে ভেঙে সেখানকার সোশ্যালিস্ট ব্লককে সদর রিয়াসত করণ সিংয়ের সাহায্যে ভারত সরকার এক নতুন সরকার তৈরি করলেন জম্মু কাশ্মীরে এবং শেখ আবদুল্লাহ কারাগারে অন্তরীণ হলেন। যে শেখ আবদুল্লাহর সঙ্গে পণ্ডিত নেহরুর বেস্ট অফ দ্য রিলেশন ছিল, সেই পণ্ডিত নেহরুরই সরকার শেখ আবদুল্লাহকে কারাগারে নিক্ষেপ করেছিল। এটাই হচ্ছে ইতিহাসের ট্র্যাজেডি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক বাস্তব আন্দোলন, ন্যায়সম্মত আন্দোলনের ফসল হলো ফসল বলবো না, শেখ আবদুল্লাহর মনে স্বাধীন কাশ্মীরের ধারণাকে আবার উস্কে দিয়েছিল এবং তাতে মদত ছিল আমেরিকা সহ পশ্চিম দুনিয়ার কয়েকটি দেশে। শ্যামাপ্রসাদ যে দাবিগুলো করেছিলেন তার মৃত্যুর প্রায় 7 দশক পরে সেই দাবিগুলো পূরণ করেছে কেন্দ্রীয় সরকার। কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেবার জন্য সারা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সঙ্গে কাশ্মীরের একটা দূরত্ব তৈরি হয়েছিল, মানসিক ব্যবধান তৈরি হয়েছিল এবং সুযোগ সুবিধার ব্যবধানও তৈরি হয়েছিল। দেশের মানুষের বড় অংশের ক্ষোভ বিক্ষোভ ছিল কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাসকে নিয়ে। সেই স্পেশাল স্ট্যাটাস কেন দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন, কি পিছনে নেপথ্যের কারণগুলো কি ছিল? শেখ আবদুল্লাহ, পণ্ডিত নেহেরু, মৌলানা আজাদ, রফি আহমেদ কিদওয়াই, বকশী গুলাম মোহাম্মদ, অ্যাডলাই স্টিভেনসন, এই সমস্ত মাউন্ট ব্যাটেন, জিন্না, লিয়াকত আলী খান, হানাদার, এদের ভূমিকা সেখানে কি ছিল? 47 বা 46-এর শেষ থেকে একদম 1955 সাল পর্যন্ত কাশ্মীরে যে ঘটনা প্রবাহ হয়েছিল, যে ঘটনার ঘটা হয়েছিল, সেটা যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানিয়ে দেয়। সেই ঘটনার অভিঘাত কিন্তু আজও রয়েছে। সেই ঘটনার যা হয়েছিল ঐতিহাসিকভাবে, তার মূল্য এখনো দেশবাসীকে দিয়ে যেতে হচ্ছে, এখনো দেশবাসীকে দিয়ে যেতে হচ্ছে। তাই সেদিনের সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো তথ্যগত সাল বা তারিখের কিছু অসঙ্গতি থাকতে পারে, কিন্তু মোটামুটিভাবে
ওই 47-এর স্বাধীনতার আগের থেকে 1955 সাল পর্যন্ত কাশ্মীরের যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, তার থেকে একটা বিষয় পরিষ্কার করে বলবার চেষ্টা করেছি যে আজ থেকে এতদিনকার আগের সেই ঘটনাগুলোর তাৎপর্য কিন্তু আজকেও রয়েছে, সুদূর প্রসারী তাৎপর্য। ভারতবর্ষের রাজনীতিতে, সমাজনীতিতে গলার কাঁটার মতো বিঁধে রয়েছে কাশ্মীর। 2019 সালে 5ই আগস্ট 370 এবং 35-এর এই বিলাপ করে কেন্দ্রীয় সরকার কাশ্মীরকে ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে মেলাতে চেয়েছে। 2 বছর হয়ে গেল, বিক্ষোভ হচ্ছে, অশান্তি হচ্ছে, সেনার সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ হচ্ছে, কিন্তু 75 বছর আগে যে ভুল, 70 বছর আগে যে ভুল নেহেরু এবং তার মন্ত্রিসভা করেছিল, সেই ভুল শোধরাবার একটা সদর্থক ভূমিকা নিয়েছেন মোদী সরকার। এটা অবশ্যই প্রশংসার যোগ্য পদক্ষেপ। যারা বিরোধী 370 এবং 35-এর ধারার বিলুপ্তির বিরুদ্ধে যারা সরব হয়েছেন, তারা কিন্তু একটা কথা বলছেন না, তারা যদি ক্ষমতায় ফেরেন তাহলে কি আবার তারা কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস চালু করবেন? সেই বিষয়ে তারা কিন্তু একটি শব্দও খরচ করছেন না। অর্থাৎ 50 সালে, 48 সালে প্রথম ভুল করেছিল নেহেরু এবং তার সরকার, মাউন্টব্যাটেনের পরামর্শে কাশ্মীরের সমস্যাকে রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়া। দ্বিতীয় ভুল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লাগাতার আন্দোলন এবং সংসদে বারবার জানতে চাওয়া সত্ত্বেও পণ্ডিত নেহেরু এবং তার সরকার হানাদারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি। হানাদারদের যদি ভারতীয় সেনা তাড়িয়ে দিতে পারত তাহলে পুরো কাশ্মীরই আমাদের অন্তর্ভুক্ত হতো, কাশ্মীরের আর কোনো সমস্যা থাকতো না। নেহেরু সমস্যাটাকে জিয়ে রেখেছিলেন তার ভুল বিদেশ নীতির জন্য। 3, কাশ্মীরকে ধরে রাখার জন্য যে বিশেষ সুযোগ সুবিধা দেয়া হয়েছিল, তার জন্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যের, অন্যান্য প্রদেশের মানুষের কিন্তু বিপুল ক্ষোভ তৈরি হয়েছিল কাশ্মীরের অধিবাসীদের বিরুদ্ধে। কেন একটা অঙ্গরাজ্য অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় বেশি সুযোগ সুবিধা ভোগ করবে? শুধুমাত্র কাশ্মীরকে ভারতবর্ষে ধরে রাখার তাগিদেই এই কাজগুলো করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকাররা। সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি আমরা স্বাধীনতার 75 বছর পরে। কাশ্মীর আমাদেরই থাকবে। বিক্ষোভ, অবরোধ, ক্ষোভ একসময় প্রশমিত হবেই। কাশ্মীরের উন্নয়ন যোগ্য শুরু করতে হবে। হয়েছে কিছু কিছু। কাশ্মীরিরা কিন্তু শান্তি চায়, সমৃদ্ধি চায়, মাথা উঁচু করে বাঁচতে চায় এবং ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষের সঙ্গে তারা একাত্ম হতে চায়। সেখানে কিছু রাজনৈতিক পরিবার, কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং কিছু পেশাদার নৈরাশ্যবাদী বারবার কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কাশ্মীরে সেনাবাহিনী বাড়াবাড়ি করছে, কেউ কেউ আবার বিচ্ছিন্নতাবাদীদের প্রতি নৈতিক সমর্থন পর্যন্ত জানিয়ে থাকেন। এরা কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান না হওয়ার পিছনে অনেকাংশে দায়ী।